মক্কা জোটে যোগ দেওয়ার ব্যাপারে সরাসরি বিরোধিতা করেছে ভারত। ভারত বলেছে মক্কা জোটে বাংলাদেশ যদি যোগ দেয় তাহলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক নাকি অনেক বেশি জটিল হয়ে উঠবে। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ যদি মক্কা জোটে যোগ দেয় তাহলে ভারতের সাথে সম্পর্ক কেন জটিল হবে? আমরা তো ভারতের বিরুদ্ধে কোনো কাজ করতে যাচ্ছি না। আমাদের সুবিধার জন্য যদি আমরা কোনো জোটে যোগ দিই তাহলে তা নিয়ে ভারতের এত আপত্তি থাকার কি আছে? ভারত এই কথা বলে শুধু কি তাদের আপত্তি জানালো, নাকি বাংলাদেশকে পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে বাংলাদেশ ভারতের এই বক্তব্যকে, হুমকিকে বা আপত্তিকে কিভাবে দেখবে? দর্শক, এই সব প্রশ্নের জবাব খুঁজবো আজকের ভিডিওতে। তার আগে আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম এবং আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি টক উইথ সিরাজ ইনসাইটের পক্ষ থেকে। আমি সিরাজুল ইসলাম। দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। বলছিলাম, বাংলাদেশ যদি মক্কা জোটে যোগ দেয় তাহলে নাকি বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক অনেক বেশি জটিল হয়ে উঠবে। এই কথা কে বলেছেন জানেন আপনারা? এই কথা বলেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি কিন্তু বাংলাদেশে যেদিন এসেছিলেন সেদিন অনেক মিষ্টি মিষ্টি কথা বলেছিলেন, সাংবাদিকদের অনেক প্রশ্নের জবাব দিয়েছিলেন, অনেক কথা বলেছিলেন এবং এমনভাবে বলেছিলেন যেন বাংলাদেশ আর ভারত একেবারে এক মায়ের পেটে দুই ভাই। আমাদের সাথে তাদের কোনো সমস্যা নেই, আমরা যেন তাদের সাথে আর তারা যেন আমাদের সাথে আত্মার হরিহর হয়ে আছে। কোথাও কোনো ঝামেলা নেই, একদম স্মুথ, কোনো সমস্যা নেই। কিন্তু আসলে কি তাই? বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক কি এতটা স্মুথ, এতটা মসৃণ, এতটা সহজ সরল সাধারণ? তাই যদি হয় তাহলে আমাদের বাংলাদেশের গঙ্গা চুক্তির পানির সংকট কেন যায় না? তিস্তা নিয়ে কেন হাহাকার এত বছর ধরে? কেন ঝুলিয়ে রাখে তারা? কেন সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে হয়েছে? কেন কাঁটাতারের বেড়ায় ফেলানির মতো মানুষ, ফেলানির মতো মেয়েরা ঝুলে থাকে? কেন আমাদের বাংলাদেশের যে পিলখানা হত্যাকাণ্ড, সেই ব্যাপারে ভারতের দিকে বারবার আঙুল ওঠে? ভারতের দিকে আমাদের কেন বক্তব্য দিতে হয়? যদি এতই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয় তাহলে ভারতের ভেতর থেকে কেন মাদকের চালান হু হু করে বাংলাদেশের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়? কেন বাংলাদেশের সীমান্তে পুশ ইন পুশ ব্যাকের ঘটনা ঘটে প্রতিনিয়ত? কেন তারা আমাদেরকে হুমকির মুখে, বন্দুকের নলের মুখে রাখার চেষ্টা করে? তাদের সাথে আমাদের যদি এত ভালো সম্পর্ক থাকবে তাহলে 15টি বছর কেন একটি দলকে, একজন ব্যক্তিকে বা একটা পরিবারকে ক্ষমতায় রাখার চেষ্টা করেছে? এবং সেই পরিবার বা সেই ব্যক্তি বা সেই দল যখন ক্ষমতা থেকে উৎখাত হয়ে গেছে, কেন তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে বাংলাদেশের সাথে এত সম্পর্ক অবনতি ঘটাচ্ছে? এই প্রশ্নগুলোর জবাব কি? দীনেশ ত্রিবেদী বলেছেন যে বাংলাদেশ যদি মক্কা চুক্তিতে যোগ দেয় তাহলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের হিসাব অনেক বেশি জটিল হয়ে যাবে। ডেফিনেটলি জটিল হবে। তারা যা বলছে সে তাই করলে তো ডেফিনেটলি জটিল হবেই। এই তো কয়েকদিন আগেও তো শুভেন্দু অধিকারী যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেন, বিজেপি ক্ষমতা আসলো এবং তিনি মুখ্যমন্ত্রী হলেন, তিনি বলেন যে শেখ হাসিনা ডিসেম্বরের ভেতরে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা দখল করবে, শেখ হাসিনাকে আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর আসনে বসাবো। স্বাধীন বাংলাদেশ একটা রাজ্যের মুখ্যমন্ত্রী সে কথা বলার সাহস পায় কোথা থেকে এবং বলে কি করে? সে তো বিজেপিরই অংশ। এর দায় কি নরেন্দ্র মোদী বা ভারতের কেন্দ্রীয় সরকারের নেই? আছে, আছে। তো ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক যদি খুব সুখকর হয় তাহলে এগুলো থাকে কেন? যখন তারা বাংলাদেশের জনগণের সেন্টিমেন্টের বিরুদ্ধে গিয়ে একটি দলের, একটি পরিবারের বা একটি মাত্র ব্যক্তির পক্ষে কথা বলে, তখন কি তারা বাংলাদেশকে বা বাংলাদেশের জনগণকে ওন করে বা বাংলাদেশের মানুষকে তারা গণনায় ধরে? যদি গণনায় না ধরে তাহলে তো আমাদের জন্য হিসাব নিকাশ অন্যরকম। তখন আমাদের এই প্রশ্ন থাকবে, আমাদের সামনে থাকে যে ভারত আমাদের আসলে কতটা বন্ধু। যখন বন্ধু হিসেবে আমরা হিসাব মিলাতে না পারবো তখন আলটিমেটলি তার বিপরীত অবস্থানে তার অবস্থান, এটা পরিষ্কার। অর্থাৎ ভারত আমাদের কতটা বন্ধু, এই প্রশ্নের যদি ঠিক উত্তর না পাওয়া যায়, সদুত্তর যদি না পাওয়া যায়, তাহলে আলটিমেটলি এই প্রশ্ন এসে দাঁড়াবে, তাহলে ভারত কি আমাদের শত্রু?
শত্রু যদি না হয় তাহলে আমাদের অভিন্ন 54টি নদীর উজানে বাদ দিল কেন? আমাদের গঙ্গার ন্যায্য হিস্সা পায় না কেন? আমরা তিস্তা দিয়ে একবার ডুবি মারে আর একবার শুকিয়ে মারে কেন? সীমান্তে কেন এত মানুষ হত্যা হয়? তাদের বিরুদ্ধে আমাদের এত এত অভিযোগ কেন আসে? কেন তারা 15টি বছর 16টি বছর একটি বিশেষ দলকে একটি বিশেষ পরিবারকে ক্ষমতায় রাখলো? এই সমস্ত তো প্রশ্ন আসে। এই জায়গা থেকে তারা যদি মনে করে বা তারা যদি বলে যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক অনেক জটিল হয়ে যাবে, নিশ্চয়ই জটিল হয়ে যাবে এবং সেই জটিল হবে। তারা জটিল করে রেখেছে, এতদিন আমরা হয়তো ওইভাবে দেখিনি বা বলিনি। এখন আমরা যখন বিষয়টা নিয়ে নড়ে চড়ে বসছি তখন তাদের নানামুখী কথা। বিনা স্বীকৃত পাগল হয়ে গেছে। বিনা স্বীকৃতির কথা মনে হচ্ছে না? 111 প্রধান নায়কের একজন খলনায়ক। তখন যে সমস্ত ব্যক্তি বিএনপি সরকারের বিরুদ্ধে 111 এনেছিল তাদের ভিতরে এই বিনা স্বীকৃতি একজন। 111 ছিল কোনো বাংলাদেশের কোনো ঘটনা না, এটা একটা আন্তর্জাতিক চক্রান্তের ফসল ছিল 111। সেই 111-এ আজকের বিনা স্বীকৃতি যিনি অনেক কথা অনেক থ্রেট দিচ্ছেন বাংলাদেশকে, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে, যে ভারত সফর না গিয়ে আমরা নাকি আস্ফালন দেখাচ্ছি, আমরা নাকি দুঃসাহস দেখাচ্ছি, বিনা স্বীকৃতির বক্তব্য। আর দীনেশ ত্রিবেদী তো প্রকাশ্য হুমকি দিলেন যে ভারতের সাথে সম্পর্ক খুব জটিল হয়ে যাবে যদি বাংলাদেশ মক্কা চুক্তিতে যোগ দেয়। বাংলাদেশ ওআইসির সদস্য, বাংলাদেশ মক্কা চুক্তিরও সদস্য হতেই পারে এবং বাংলাদেশ যখন মক্কা চুক্তির সদস্য হয় এবং যখন ভারত থ্রেট ফিল করে এই চুক্তিকে, তখন বুঝতেই হয় তারা আমাদেরকে আসলে কখনোই বন্ধু হিসেবে দেখেনি বা দেখতে চায় না। দীনেশ ত্রিবেদী, ভারত সরকার, ভারতের রাজনীতিবিদ, তাদেরকে বুঝতে হবে বাংলাদেশ তাদের নিকটতম প্রতিবেশী দেশ। সেই দেশটাকে ওন করতে হবে। সেই দেশটাকে শত্রু হিসেবে যদি ট্রিট করেন তাহলে ওই যে টিট ফর ট্যাট, ইট মারলে পাটকেল খেতে হয়, তেমন হবে। বাংলাদেশ মক্কা চুক্তিতে যোগ দেবে কি দেবে না সেটা বাংলাদেশ সরকারের ব্যাপার। শোনা যাচ্ছে সৌদি আরবের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশ সরকারকে এই মক্কা চুক্তিতে যোগ দেওয়ার জন্য। এবং মক্কা চুক্তি যখন হয়েছে পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরবের ভেতরে, তখন বলাই হয়েছে যে এই চুক্তি আসলে শুধুমাত্র এই 3 দেশের ভিতরে সীমাবদ্ধ থাকবে না। এই চুক্তির আওতায় আরও বহু দেশ মক্কা জোটে যোগ দিতে পারবে এবং তাদের সবার লক্ষ্য থাকবে মুসলিম স্বার্থ রক্ষা করা, আঞ্চলিক স্বার্থ রক্ষা করা। এবং এই চুক্তির একটা ক্লজ আছে যে এক দেশ আক্রান্ত হলে আর এক দেশ যুদ্ধ করতে বাধ্য, অর্থাৎ সবাই তখন ধরে নেবে যে আমরা সবাই আক্রান্ত হয়েছি, সবাই সেই আগ্রাসন পরিচালনাকারী দেশের বিরুদ্ধে, অর্থাৎ যে দেশ হামলা করলো সেই দেশের বিরুদ্ধে এই জোটের সবাই যুদ্ধ করবে। এই জায়গায় ভারত খুব টেনশনে, আমি এর আগেও বলেছি, ইসরায়েলও খুব টেনশনে। এই কারণে ইসরায়েলের জন্য মধ্যপ্রাচ্যে একটা ঝামেলা হয়ে যাবে। কারণ এই যে সিরিয়ায় বারবার হামলা চালাচ্ছে, এই ঘটনাকে কেন্দ্র করে যদি কোনো কারণে তুরস্কের সাথে তার ঝামেলা হয় তাহলে কিন্তু এই জোট ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবে। তার মানে মধ্যপ্রাচ্যের সমীকরণে বিরাট পরিবর্তন এসে যাবে, এমনটা আশা করা যায়। ঠিক একই সাথে ভারতের সাথে পাকিস্তানের আজীবনের শত্রুতা, কখনো কোনোদিন ভালো সম্পর্ক হলো না, কোনো দিনও না। যখন ভালো সম্পর্ক হলো না তখন সম্পর্ক উন্নয়নেরও আসলে খুব একটা চেষ্টা করেছে, আমার কাছে তা মনে হয় না। বরং কাশ্মীর, বেলুচিস্তান, আজাদ কাশ্মীর, এই সমস্ত জায়গা নিয়ে দুই দেশের ভেতরে পারস্পরিক খোঁচাখুচির ব্যাপার আছে। এই পারস্পরিক খোঁচাখুচির যে সমস্ত ব্যাপার স্যাপার আছে, সেই জায়গা থেকে পাকিস্তানের সাথে ভারতের কয়েকবার যুদ্ধ হয়েছে। কখনো পাকিস্তান হেরেছে, কখনো ভারত হেরেছে। এইভাবেই আলটিমেটলি দুই দেশেরই তো ক্ষয়ক্ষতি হয়েছে, জনগণের ক্ষয়ক্ষতি হয়েছে, সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। এবং নিকটতম প্রতিবেশী দেশ ভারতের সাথে পাকিস্তানের, বাংলাদেশ যেমন তেমনি পাকিস্তান। বাংলাদেশ ভারতের পূর্ব সীমান্তে, পাকিস্তান ভারতের পশ্চিম সীমান্তে। মক্কা চুক্তি যদি হয়ে যায় তাহলে ভারত মাঝখানে থেকে যায়, পাকিস্তান পশ্চিম সীমান্তে স্ট্রং হবে জোটবদ্ধভাবে। এমনি তো পাকিস্তান স্ট্রং, তারপরে জোটবদ্ধভাবে আর এ পাশে বাংলাদেশ স্ট্রং হবে এবং এটাও জোটবদ্ধভাবে। এবং আমরা দেখেছি গত কয়েকদিনে চীন এবং তুরস্ক পাকিস্তানে বহু সংখ্যক সামরিক পরিবহন বিমান পাঠিয়ে বিভিন্ন রকমের সামরিক সরঞ্জাম, অস্ত্রপাতি পাকিস্তানে এনেছে। তার মানে পাকিস্তানের পক্ষ থেকে ভারতের বিরুদ্ধে সম্ভবত একটা প্রস্তুতি
বা তার নিজের অবস্থান জোরদার করা হচ্ছে। বাংলাদেশ যদি মক্কা চুক্তিতে যোগ দেয় আর ভারত যদি বাংলাদেশের বিরুদ্ধে কোনো কিছু করতে চায়, তাহলে কিন্তু জোটবদ্ধভাবে প্রতিরোধ করা হবে এবং সেই প্রতিরোধের মুখে পড়বে ভারত। এতদিন পাকিস্তানকে একা একা বা বাংলাদেশকে একা একা যে খোঁচাখুচির কাজটা করতো ভারত, সেই কাজটা ভারতের জন্য কঠিন হয়ে যাবে, সহজ হবে না। আমি আবারও বলি, অনেকটা 1971 সালের আগের অবস্থায় চলে যাবে। 1971 সালের আগের অবস্থায় ভারতকে সবসময় দুটো সীমান্ত নিয়ে ঝামেলায় পড়তে হতো। একটা পূর্ব পাকিস্তান পূর্ব সীমান্ত, আর একটা পশ্চিম পাকিস্তান পশ্চিম সীমান্ত। দুই পাশেই পাকিস্তান, দুই পাশেই ভারতের শত্রু পরিবেষ্টিত ছিল। এখন মক্কা জোটে যাওয়া মানেই ধরুন ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ লাগলো, তার মানে এই জোটবদ্ধভাবে বাংলাদেশও তখন পাকিস্তানের পক্ষে যুদ্ধ করতে বাধ্য ভারতের সাথে। তখন আলটিমেটলি ভারতও বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করবে। তার মানে সম্পর্কটা জটিল হবে, তা নিশ্চয়ই। কিন্তু সেই সম্পর্ক জটিল না করেও বাংলাদেশের সাথে সুপ্রতিবেশী সুলভ আচরণ করা যায়। এবং ভারত যদি বাংলাদেশের সাথে সুপ্রতিবেশী সুলভ আচরণ করত, তাহলে হয়তো বাংলাদেশ এই মক্কা জোটে যোগ দেওয়ার কথা চিন্তা করতো না। যখন ভারত আমাদেরকে সৎ প্রতিবেশী বা সুপ্রতিবেশী, গুড নেইবার ভাবেনি, বরং অন্যভাবে ভেবেছে, তুচ্ছ তাচ্ছিল্য করেছে, আমাদের মূল্য দেয়নি, আমাদেরকে মুখ্য জ্ঞান না করে গৌণ জ্ঞান করেছে, তখন আলটিমেটলি কিন্তু আমরা বিকল্প খুঁজবো, এটা স্বাভাবিক। এবং সেই বিকল্পই হচ্ছে মক্কা জোট। সেক্ষেত্রে বাংলাদেশ সরকারকে সৌদি সরকার যদি দাওয়াত দিয়ে থাকে, তাহলে নিশ্চয়ই আমার বিশ্বাস বাংলাদেশ সরকার এই মক্কা জোটে যোগ দেবে। এখন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শুধু এইগুলো বিচার বিবেচনা করা দরকার, যাতে এই জোট কখনো মুসলিম স্বার্থের বিরুদ্ধে না যায়, সে বিষয়টা এনশিওর করা দরকার। সুপ্রিয় দর্শক, দীনেশ ত্রিবেদী যে কথা বলেছেন, সেটা হুমকি হোক, আপত্তি হোক, যাই হোক, বাংলাদেশ বাংলাদেশের স্বার্থ দেখবে, আমরা আমাদের স্বার্থ দেখব। সেই জায়গায় দীনেশ ত্রিবেদীর এই হুমকি বা এই আপত্তিকে আমাদের স্বার্থের বিপরীতে আমরা দাঁড় করাবো না, আমরা বরং দেখব যে আমাদের জন্য লাভজনক কোনটা, আমরা সেটাই করব। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানে শেষ করতে চাই। আলোচনা শেষের আগে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, দীনেশ ত্রিবেদী যে বক্তব্য দিয়েছেন বা যে আপত্তি বা যা হুমকির কথা বলেছেন, বাংলাদেশ এই বিষয়টাকে কিভাবে দেখবে, বাংলাদেশ সরকারের কিভাবে দেখা উচিত? সবচেয়ে বড় প্রশ্ন, বাংলাদেশ সরকারের কি উচিত? আপনারা কি মনে করেন, মক্কা জোটে যোগ দেওয়া কি উচিত বাংলাদেশ সরকারের? আপনারা আপনাদের মতামত জানাবেন কমেন্টে। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, আজকের আলোচনা এখানে শেষ করতে চাইছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।